সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেবার নামে চলছে প্রতারণা, রাজনীতির নামে অপরাজনীতি, আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি। কিছু মুখোশধারী দুর্বৃত্তের হাতে যেমনি আমাদের গোটা সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতা। এই সমস্ত মুখোশধারী দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে আপনারই সামনে তুলে ধরবে অপরাধের খোঁজ। সমস্ত কিছু দেওয়ার পরও এটা আমাদের হয়রানি করে আমরা ড্রাইভাররা দিতেছি। এই জায়গায় এলে 100 টাকা করে চাঁদা নেয়। পার্কিংয়ের টাকা আমাদের ঠিকই রাস্তায় চলে যাইতেছে, কিন্তু আমরা ওই সুবিধাটা পাইতেছি না। লাইসেন্স লয়ে গেছে, মোবাইল লয়ে গেছে। সাধারণ মানুষও তো বললো ওদেরকে মারবে, ওদের ট্রাফিক পুলিশ এখন ঠিক মতন কাজ করে না। বন্দর নগরী চট্টগ্রাম শিল্প, বাণিজ্য আর শ্রমের শহর, কিন্তু এই শহরেই একটি জনগুরুত্বপূর্ণ সড়ক আজ পরিণত হয়েছে অবৈধ দখল, চাঁদাবাজি আর প্রশাসনিক নীরবতার প্রতীক হিসেবে। পাহাড়তলী থানাধীন সাগরিকা শিল্প এলাকায় আলিফগলি, যেখানে দিনের আলোতেও চলে ভয় আর রাতের আধারে বাড়ে অপরাধের ঝুঁকি। আজকের এই অনুসন্ধানী প্রতিবেদনে আমরা তুলে ধরছি কিভাবে একটি প্রভাবশালী শিল্প প্রতিষ্ঠানের অব্যবস্থাপনায় আর একটি শক্তিশালী চাঁদাবাজ সিন্ডিকেটের দাপটে প্রতিদিন দুর্বিষহ হয়ে উঠছে শত শত মানুষের জীবন। প্রতিদিনের এই দৃশ্য চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা শিল্প এলাকা, যা স্থানীয়ভাবে পরিচিত আলিফগলি নামে। নগরীর অন্যতম জনগুরুত্বপূর্ণ এই প্রধান সড়ক দীর্ঘদিন ধরেই কার্যত দখল করে রেখেছে প্রভাবশালী সফি মোটরস লিমিটেডের শতাধিক পণ্যবাহী কাভার্ড ভ্যান। দিনের পর দিন, রাতের পর রাত এই সড়কের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে বিশাল আকৃতির এসব কাভার্ড ভ্যান। ফলে সড়ক সংকুচিত হয়ে পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সারাক্ষণই রোডের অবস্থা যানজট লেগেই থাকে, কোনো ডিসিপ্লিন নেই। গাড়ির অপেক্ষা দাঁড়িয়ে আছি, গাড়ি পাচ্ছি না। আজকে 25 মিনিট বা আধা ঘন্টার মধ্যে দাঁড়িয়ে আছে, বাস নেই। 4 কিলোমিটারতে 5 ঘন্টা লাগছে। এখানে মাল কিনছে, মাল নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নাই। চলাচল ব্যাহত হয় রিকশা, সিএনজি, ব্যক্তিগত গাড়ি, এমনকি অ্যাম্বুলেন্সেরও। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই অবৈধ পার্কিং কোনো সাময়িক ঘটনা নয়, বছরের পর বছর ধরে একই চিত্র, কিন্তু প্রতিকার নেই। যানজট দেখা যাচ্ছে, সে যানজট আরো যখন অফিস ছুটি দেওয়া হয় তখন আরো বেশি। ওনাদের কোনো পার্কিংই নাই, ওনারা রাস্তা দখল করে ওনাদের পার্কিং করতেছে। এই যে এলাকার লোকজনও করে গালাগালি করে, আমাদের আইসা গাড়ি আনছোস কান রাখছোস কান। অনুসন্ধানে উঠে আসে আরও ভয়ঙ্কর তথ্য। এই সড়ক দখলের নেপথ্যে রয়েছে একটি সংগঠিত চাঁদাবাজ সিন্ডিকেট। প্রতিটি পণ্যবাহী কাভার্ড ভ্যান থেকে নিয়মিত চাঁদা আদায় করা হয়। এই চাঁদাবাজির নেতৃত্বে রয়েছেন আব্দুর রহিম নামের এক ব্যক্তি, তার সঙ্গে আরও 3 জন সক্রিয় সদস্য। এটা রাখছে মূলত এই ড্রাইভাররা এখানে মাল নিয়ে যেহেতু আসে, অবশ্যই রাস্তার পাশে রাখছে, ওনাদের যাতে পার্কিং ব্যবস্থা নাই। এখন এখানে সবি মোটরস, জি, এখন রাস্তা দখল করার অধিকার ওনারা থানা থেকে পারমিশন নিচ্ছে না, কোত্থেকে নিচ্ছে। এটা আইনসঙ্গত না। আমার গাড়ি যেমন আছে, আমি রাস্তা থাকা নিরাপদ না। আমি রাস্তা থাকবো কখন? যখন আমার গাড়িটা সমস্যা হয়েছে তখন আমি রাস্তা থাকবো, এটা পুলিশ প্রোটেকশন দিব। কিন্তু এখন তো রাস্তায় রাখছে ডিপুর মালিকে। এই গাড়িগুলো ডিপুর মাল নিয়ে আসছে না, তো এই গাড়িগুলো থাকবে কই? ডিপুর গেটে থাকবে। তো ডিপুর গেটে যখন পার্কিং নাই, তো সে থাকবে কোথায়? সমস্যা তো আমরা অনেকেই হই, কিন্তু বেশি সমস্যা ডিপু, এই যে শপিং মোটরস, এটা সব ডিপুর পার্কিং আছে, এই ডিপুর পার্কিং নেই। অন্যান্য ডিপুতে পার্কিং আছে, পার্কিং বিল নেই, কিন্তু এখানে আসলে পার্কিং নাই, এই যে গাড়ি রাখার মতো জায়গা নাই। চালকদের ভাষ্য অনুযায়ী প্রতিদিন নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে গাড়ি পার্ক করতে দেওয়া হয় না। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হুমকি, গালাগালি, এমনকি মারধরের ঘটনাও ঘটে। এটা তো যৌক্তিক না, কারণ আমরা এখানে আমাদের সব খরচ দিতেছে, মাল ঢুকানের সমস্ত কিছু দেওয়ার পরও এটা আমাদের হয়রানি করে আমরা ড্রাইভাররা দিতেছি, মালিক পক্ষ গাড়ির ভুক্তভোগী। তো এই জায়গায় এলে 100 টাকা করে চাঁদা নেয়, কারণে লোক আয়া লয়ে যায়। এই এনে পার্কিং রাস্তার ফের গেটের সামনে লেগে নি। আমাদের টাকা কিন্তু ঠিকই যাইতেছে, পার্কিংয়ের টাকা আমাদের ঠিকই রাস্তায় চলে যাইতেছে, কিন্তু আমরা ওই সুবিধাটা পাইতেছি না। পুলিশ দেখেও দেখে না, তারা তো এই জায়গায় থাকে, তারা তো দেখেও দেখে না। তো এখানে আসি, এত বড় একটা ইন্ডাস্ট্রির মালিক, পার্কিংয়ের জায়গা নাই, মাগা নাই, আমাদের গোসলের ব্যবস্থা নাই, গাড়ির উপরে রাস্তার উপরে গাড়িগুলো রাখি, আমাদের নিরাপত্তা নাই, চাক্কা নিয়ে যায়, ব্যাটারি নিয়ে যায়। এটা আসলে ডিপু জি, ওই বাবদ আমাদেরকে দিন 100, রাতে 100 এরকম করে দিতে হয় আর কি। এই যে কারা নিচ্ছে, এখানে লোক আছে, ওনারা নিতেছে আর কি। এখানে তো গাড়ি রাখলে আপনার এরা সবসময় 100 টাকা নেয়। পোলা ফাইন আছে, সকালেও নেই, বিকালেও নেই। এগুলো কিছু কিছু পোলা ফাইন আছে, ধরেন না
না, সাধারণ মানুষও তো বললো ওদেরকে মারবে ধরবে, আর এখানে তো কন্টেনার সার যারা খুলছে তাদের তো কোনো জায়গা নাই। এই অবস্থার মূল কারণ হিসেবে উঠে আসে সফি মোটরস লিমিটেডের নিজস্ব পার্কিং ব্যবস্থার অভাব। এত বড় একটি শিল্প প্রতিষ্ঠান হয়েও নিজস্ব কোনো পর্যাপ্ত পার্কিং ইয়ার্ড নেই, ফলে বাধ্য হয়েই মূল সড়কে গাড়ি রাখতে হয় বলে দাবি চালকদের। কিন্তু প্রশ্ন হলো, এই বাধ্যবাধকতার দায় কেন নিতে হবে সাধারণ মানুষকে? এই গাড়ি নিয়ে যাবে কই? সে মাল, তার গাড়িতে 50 লাখ টাকার মাল আছে, সে যদি ডিপুর গেট ছাড়া বাইরে কোনো থাকলে তারা ডাকাতি ধরে মাল নিয়ে গেল, এটা ড্রাইভার কে নিবে? ড্রাইভার দিতে হবে তো। ড্রাইভার ডিপুর সামনে আনি পড়ে রয়েছে, এটা মরে দিল ড্রাইভার, মরে যাক, মাল দিলেও মাল দেখবো ডিপুওয়ালা বুঝবো। এখন এটা ওনাদের ব্যর্থতা, ওনারা কেন পার্কিং আমাদেরকে দিতে পারেনি। আমরা এখানে আসলে দিন 100 টাকা দিতে হয়, রাতে 100 টাকা দিতে হয়। এটা হচ্ছে যে এই জায়গার স্থানীয় কিছু ছেলে ফেলে আছে, এদেরকে দিতে হয় আর কি। একটা ড্রাইভার ভিতরে যাবে, সিকিউরিটির বাধা সম্মুখ হইতে হয়, পরিচয়পত্র ভালো মতো দিতে হয়, তারপরে ঢুকায় না। আমরা চাই যে একটা পার্কিং করুক, যাতে আমরা নিরাপদে থাকি। এখানে আমরা যে গাড়িটা রাখছি আমাদের কোনো নিরাপদ নাই। এখন আমরা কি করবো? আমাকে তো বাধ্য মাল লয়ে আইছি, কোম্পানির মাল লয়ে আমরা নামাইতে হইব। আমাকে পার্কিং দিলে আমরা পার্কিংয়ে রাখবো, আমাকে তো পার্কিং দেয় না। প্রধান সড়ক জুড়ে অবৈধ পার্কিংয়ের কারণে প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, শিল্প কারখানার শ্রমিক সবাই পড়ছেন চরম দুর্ভোগে। জ্যামটা মোটামুটি আগের তুলনায় একটু বেশি, যার কারণে আমাদের গাড়ি চালাতে অনেক অসুবিধা হচ্ছে। আমাদের যেটা মেনে চলা উচিত সেটাকেও মানছে না। জ্যাম বাড়তেছে, 3-4টা ট্রাফিক পুলিশ এদিকে রিক্সা ঢুকাই দিয়ে এদিকে রিক্সা ঢুকাই দিয়ে, এগুলো দেখে না। অফিস আদালতে যাইতে আমাদের প্রবলেম হচ্ছে। জ্যামজটের কারণে এক্সামও আমাদের লেট হয়ে যায়। এক্সামে এমনকি আমার একদিন এমন হয়েছে যে এক্সাম শুরু হয়ে গেছে, অলরেডি 50 মিনিট লস্ট হয়ে গেছে, তারপর আমি এক্সাম হলে ঢুকছি। সঠিক সময় ক্লাসে যাওয়া যায় না, এক্সাম হলে যাইতে পারি না, আমরা লেট হয়ে যাই। 1-2 ঘন্টা বসে দেখতে হয়, জ্যামজট, বাজি বসে থাকে। কেন বাজি থাকে জানি না। বাসওয়ালারা দাঁড়ায় থাকে এখানে, আপনার ট্রাফিক পুলিশ এখন ঠিক মতন কাজ করে না। কিন্তু এত সব অনিয়ম চোখের সামনে ঘটলেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না ট্রাফিক পুলিশ, পাহাড়তলী থানা পুলিশ কিংবা চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে অবৈধ দখল আর চাঁদাবাজি। দর্শক, এই চাঁদাবাজি কোনো গোপন ঘটনা নয়। প্রতিদিন প্রকাশ্যেই তোলা হয় চাঁদা, না দিলে হতে হয় শারীরিক নির্যাতনের শিকার। বিস্তারিত জানাবো, তবে একটি বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, স্বাগত অপরাধের খোঁজে। সড়ক দখল আর চাঁদাবাজির এই চিত্র নতুন নয়, কিন্তু কারা এই চাঁদাবাজির নেপথ্যে আর কেন প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্য চলেও থেমেনি এই সিন্ডিকেট? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের অনুসন্ধানে এগিয়ে যায় আরও গভীরে। অনুসন্ধানী টিম সরজমিনে কথা বলতে গেলে পণ্যবাহী যানবাহনের চালকরা ক্যামেরার সামনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের বক্তব্যে উঠে আসে ভয়ঙ্কর বাস্তবতা। চালকরা জানান, এই চাঁদাবাজি কোনো গোপন ঘটনা নয়, প্রতিদিন প্রকাশ্যেই চাঁদা তোলা হয়। সবাই জানে, সবাই দেখে, কিন্তু কেউ কিছু বলে না, কারণ ভয়। এখানে গাড়ি 1-150 গাড়ি আসে, সব রাস্তায়, হ্যাঁ, কুত্তাচার মতন রাস্তা হয়ে থাকে। এখন আমাদের গাড়ি ঢুকলে আমরা ভিতরে ঢুকে মাল খালাস করে চলে যাব, এটার কোনো নির্দিষ্ট টাইম নাই। এটা ডকুমেন্টসের উপরে। অনেক গাড়ি আছে 3 দিনও থাকে। হ্যাঁ, এটা ডকুমেন্টস ক্লিয়ার না হলে এটা 3 দিন 4 দিনও থাকে। এখন তো ডিপুতে জায়গা নেই পার্কিং এর জন্য আর কি। আমরা কি করবো? আমরা তো ভুক্তভোগী, এখানে দাঁড়িয়ে দেখতে হয়। এটা তো নাই। এখন এরা না ঢুকলে আমরা চাঁদা না দিলে মারধর করা হয়, গাড়ি ভাঙচুরের হুমকি দেওয়া হয়, কখনো কখনো রাতে গাড়ি নিয়ে বের না হতে দেওয়ার ঘটনাও ঘটে। চাঁদা রাস্তায় কোথাও দিতে হয় না, আসলে দিতে হয় বিভিন্ন ফ্যাক্টরির সামনে, বিভিন্ন ডিপুর সামনে। সই মোটরসারে এদের পার্কিং নাই, তো এইখানে আসলে রাস্তায় যখন গাড়ি রাখলে এখানে দাঁড়ানোর প্রয়োজন আছে, ওদের ওরকম কোনো সিকিউরিটি নাই। তো যারা 50 টাকা 100 টাকা নেয়, এইটা নেয়, পার্কিংয়ের চার্জ নেয়, কারণ 3-4 ভাই ডিউটি করে, দেখাশোনা করে, ওনারা নেয় 100 টাকা করে নেয়। স্থানীয় সূত্রে অনুসন্ধানে আরও জানা যায়, এই চাঁদাবাজ সিন্ডিকেট বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে প্রকাশ্যে চাঁদা আদায় করছে। প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন লক্ষাধিক টাকা ওঠে এই একটি পয়েন্ট থেকেই। ওনারা আমাদেরকে ভালো একটা পার্কিংয়ের ব্যবস্থা করে দেয় নাই। আমরা এখানে আসি হয়রানি হই, চাক্কার রিক্স, ব্যাটারির রিক্স। অসহায় না, এখন তো না হলে তো ব্যাটারি নিয়ে যাবো, নাহলে মোবাইল নিয়ে যাবো।
এখন তো জায়গা পাইতেছি না, এই যে রাস্তার ফের রাখতেছি, ওখানে রাখছি হরাই দিছে। স্থানীয়রা জানান এই জায়গায় চাঁদাবাজির ইতিহাস বহু পুরনো। গত 5 আগস্ট সরকার পতনের আগে শ্রমিক লীগের স্থানীয় নেতা ইলিয়াসের নেতৃত্বে এখানকার পণ্যবাহী ও গণপরিবহন থেকে চাঁদা তোলা হতো। এগুলা হচ্ছে যে এই জায়গায় হয়তো স্থানীয় ছেলেরা নেই, যারা নেতা টেতা আছে এরা নেই, কিন্তু আসলে আমরা খুবই হতাবাক। আমরা ঢাকা থেকে মাল নিয়ে আসি, আমাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই এখানে। এটা প্রতিদিনই হইতেছে, প্রতিদিন এরকমই হইতেছে। এটা শুরু থেকে এটা ডিপু, এখানে এটা পার্কিংয়ের দরকার আছে, অবশ্যই দরকার আছে। সরকার বদলেছে, নেতৃত্ব বদলেছে, কিন্তু চাঁদাবাজির কাঠামো বদলায়নি। এখন শুধু নাম বদলেছে, দৌরাত্ম্য একই রয়ে গেছে। বিভিন্ন গাইছে ছুরি মারি দিয়েছে, 50,000 টাকা লই গেছে, লাইসেন্স লই গেছে, মোবাইল লই গেছে। ডিপোলা তো আমাকে এসে টেকেল দিবে না, যার কারণে আমরা এখানে পার্কিং করি, 100 টাকা পার্কিংয়ের হিসাবে নেয়। কোথাও এটার এরকম নিয়ম নাই। তারপর এটা তো আসলে ভাই আমরা তো বলতে পারি না, আমরা এখানের পারমানেন্টও না। এখন আমরা প্রতিবাদ কেমনে করবো বলেন? আমাদের তো প্রতিবাদ করার মতো হেইয়া নাই। আমি একজন মানুষ বা ড্রাইভার আসছে এখানে, আমরা আসি, আমাদের তো পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই পুরো কর্মকাণ্ড চললেও পাহাড়তলী থানা পুলিশ কিংবা ট্রাফিক বিভাগ কার্যত নীরব। অনুসন্ধানী টিম একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও পাহাড়তলী থানার ওসি অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। এই নীরবতা প্রশ্ন তোলে, তবে কি প্রশাসনও অসহায়, নাকি প্রভাবশালীদের সামনে নতি স্বীকার? ব্যাহত হচ্ছে যাতায়াত, আমাদের সময় নষ্ট হচ্ছে। মানুষের তো কাজ কাম আছে, মানুষের তো পেট চলাতে হবে। এইভাবে যদি জাম থাকে মানুষ চলতে পারে? সিটি কর্পোরেশন বলেন কিংবা সিডিও বলেন, তাদের সমন্বয়ের একটা অভাব আছে। দর্শক, অভিযোগ যখন জমতে থাকে তখন প্রশ্ন ওঠে, প্রশাসন কি সত্যি কিছু জানে, নাকি জানার পরও নীরব থাকে? এর বিস্তারিত উত্তর মিলবে তবে আরও একটি বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত অপরাধের খোঁজে। এবার আমরা সরাসরি প্রশাসনের দরজায়। সিটি কর্পোরেশন কি করলো, আর অভিযানের পর পরিস্থিতি কি আদৌ বদলেছে? অভিযোগের বিষয় নিয়ে অনুসন্ধানী টিম যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সচিব মোহাম্মদ আশরাফুল আমিন প্রতিবেদকের কাছ থেকে পুরো ঘটনা শোনেন, ফুটেজ দেখেন এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অলরেডি আপনারা জানেন যে আমাদের এখানে প্রতিটা অঞ্চলে ম্যাজিস্ট্রেট ডিপ্লয় করা আছে। এটা অঞ্চল 5-এর আন্ডারে। আমরা ইমিডিয়েটলি ওদেরকে দায়িত্ব অ্যাসাইন করা আছে। ওরা অতি সত্বর এই বিষয়ে মোবাইল কোড করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। অবৈধভাবে সড়ক দখল করলে অবৈধভাবে প্রথম সড়ক দখল করলে তো জরিমানা করা হয়, তারপরে যে মালামালগুলো আছে সেগুলো জব্দ করা হয়। যদি রিপিটেড অকারেন্স করে সেই ক্ষেত্রে আপনার জেলও দেওয়ার বিধান রয়েছে। তার নির্দেশে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে পরিচালিত হয় অভিযান। অভিযানে ঘটনাস্থল থেকে 4টি পণ্যবাহী গাড়ি জব্দ করা হয়। সড়কে অবৈধভাবে গাড়ি না রাখার শর্তে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেখা নেওয়া হয়। যদি পরবর্তী সেটা আবার লঙ্ঘন করে তাহলে গিয়ে পরবর্তীতে এটা রিপিটেড মোবাইল কোর্টের ধারাতে কিছু অপরাধ বলা আছে যে রিপিটেড অপরাধের জন্য একটা শাস্তির ব্যবস্থা করা আছে, ওরা ওই অনুসারে শাস্তিটা দিবেন আর কি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, 4টি গাড়ি জব্দ করলেই কি সমস্যার স্থায়ী সমাধান হবে? কারণ আলিফ গলির ভোগান্তি শুধু যানজটেই সীমাবদ্ধ নয়। স্থানীয় গার্মেন্টস ও শিল্প কারখানার নারী শ্রমিকদের অভিযোগ, এই অবৈধ পার্কিংয়ের আড়ালে প্রায়ই ঘটে ইভ টিজিং ও ছিনতাই। ভোর কিংবা রাতের শিফট শেষে বাড়ি ফেরার সময় তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন, কিন্তু এসব অভিযোগেরও কার্যকর কোনো প্রতিকার নেই। অফিস টাইমগুলো মেনটেন করে একটু কষ্ট হয় আমাদের, তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু সার্ভিস দেওয়া যায় মানুষকে নিরাপদে এবং দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যতটুকু করা দরকার আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। অন্যদিকে সফি মোটরস লিমিটেডের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আমি ওনার নাম্বার কোত্থেকে দিব? আমি নিজে আসছি, বেশি দিন হচ্ছে না বললাম। বেশিদিন লাগে না। আমি বললাম তো আপনাদের, একদিন থাকলেও তো মালিকের নাম্বার থাকে। সরি আমি আপনাদের দিতে পারবো না, আমার কোনো দিবেন না, সেটা বলেন, আপনি দিবেন না। এখন বাধ্যগত কথাটা বলতে হচ্ছে, কারণ আমি নিজে বললাম আমি আসছি, বেশি দিন হচ্ছে না, আপনার ওটা রিপিট বারবার করতেছেন, ঠিক আছে? আর আপনি যদি আসেন ওইটা আপনি আগে ওনার সাথে
কথা বলে এখানে আসার কথা কেমনে বলবো আপনি বলেন এবার। আপনারা সাংবাদিক মানুষ, আপনারা যে কোনো জায়গায় গিয়ে সব কিছু পারবেন। আপনি হ্যাঁ সেটা পারবেন। ঠিক আছে, তাইলে মানে তাহলে যেটা- শুধু শুধু আমাদের মতো মানুষকে হয়রানি করতেছেন। আপনার কাছ থেকে জানতাম হ্যাঁ, সেই উত্তরটা আপনি দিচ্ছেন না, কিন্তু আমি আপনাকে আমার আমি উত্তর দিব আমার কি? কার্ডটা আপনার ঠিক আছে, এটুকু করতে পারি, আপনার কার্ডটা আমি নিয়ে পৌঁছায় দিতে পারি। ঠিক আছে, কথা বলতে ঠিক আছে, এটুকু পারবো, কিন্তু এখন পারবো। আমাদের অনুসন্ধানী দল দেখা করে সিএমপির মুখপাত্র আমিনুর রশিদের সঙ্গে তুলে ধরা হয় প্রকাশ্য চাঁদাবাজির ফুটেজ, ভুক্তভোগীদের অভিযোগ ও উত্থাপিত তথ্য। বিষয়টি আমি আপনার মাধ্যমে জানলাম এইমাত্র। বিষয়টি আমি আমানুল নিলাম এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা তদন্ত করে যথাযথ বিভাগীয় ব্যবস্থা। চট্টগ্রামের পরিবহন খাত যা মানুষের দৈনন্দিন জীবন, সেখানে এই অবৈধ বাণিজ্য শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, নিরাপত্তা, শৃঙ্খলা এবং ন্যায় বিচারকে হতাশ করে। উচ্চ পর্যায়ের দুর্নীতি যেরকম নিয়ন্ত্রণ হয় নাই, সেই একইভাবে একেবারে সেবা খাতের দুর্নীতি, যেটা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, যে সমস্ত খাতের দুর্নীতিগুলো মানুষ সেটাকে মেনে নিতে বাধ্য হয়েছে। চট্টগ্রাম নগরীর আলিপগলি শুধু একটি সড়ক নয়, এটি আজ হয়ে উঠেছে প্রভাবশালী বনাম সাধারণ মানুষের লড়াইয়ের প্রতিচ্ছবি, যেখানে আইন আছে কিন্তু প্রয়োগ নেই, অভিযোগ আছে প্রতিকার নেই, আর যেখানে চাঁদাবাজির নেতৃত্ব বদলালেও শেকড় অটুট। প্রশ্ন একটাই, এই অবৈধ দখল, চাঁদাবাজি আর জনদুর্ভোগে দায় নেবে কে? আর কবে ফিরবে আলিপগলি সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের অধিকার? আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন, আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। আপনার দেয়া তথ্যের ভেতরের গল্প তুলে আনব আপনারই সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।